লাইভে আমরা সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় শিক্ষার্থীরা, জীবন ও বৃক্ষ নিয়ে আমি আব্দুল্লাহ আজকে চলে আসলাম আমার প্রিয় এইচএসসি 26 এর সঙ্গে বাংলা প্রথম পত্র এক্সাম। কি অবস্থা সবার? আগে সবার কাছ থেকে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে একসাথে বলছি আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সবাই অনেক অনেক ভালো আছে। এক রৌদ্রতপ্ত সময়ে আজ আমরা অবস্থান করছি। বাইরে বেরোলেই মনে হয় গায়ের মাঝে কেউ আগুন ধরিয়ে দিল। আর ঢাকা শহরের আবহাওয়া তো জানাই আছে। এখানে আহ, গাড়ি যতটুকু চলে তার চেয়ে বেশি থেমে থাকে। সব গাড়িগুলোর মধ্যে আজকাল এসি চলছে, তো সেই বাইরে তো গরম আছেই। ঘর বাড়িগুলোতে এসি চলছে, বাইরে তার গরম আছে। আর ধুলায় ধূসরিত এক শহর। এখানে আজকে দাঁড়িয়ে থাকলেও মনে হয় যে গরমে, যে বললাম, গা পুড়ে যাচ্ছে। এমন একটা অবস্থা, গায়ের মধ্যে কেউ আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কালকে আমার কলেজে টিউটোরিয়াল এক্সাম, বাংলার ফিজিক্স। সুবহানা বললো। সুবহানা, তোমার জন্য শুভকামনা থাকলো। তোমাদের সঙ্গে অনেকদিন পরে ক্লাস করাতে এসে আমারও বেশ ভালো লাগছে। মাদ্রাসায় আলিমের সিলেবাসে নেই। মোহাম্মদ ইয়াসিন বলল, যদি আলিমের সিলেবাস এটা না থাকে তাহলে ক্লাসটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। আর যদি মনে হয় যে না, আজকে একটু গল্প শুনি, তাহলে বসতে পারো। এটা আমি আলিমের যারা শিক্ষার্থী তাদের জন্য আমি এটা আজকে এই স্বাধীনতাটুকু দিয়ে দিলাম। তো তোমরা তাহলে খাতা কলম নিয়ে ঝটপট বসে পড়ো। খাতা কলম নিয়ে বসে পড়ার পরে একটা নির্দিষ্ট খাতাই থাকবে যেটাতে সব সময় আমরা বাংলা লিখবো। ওটা এইচএসসি অ্যাডমিশন টেস্ট, পুরোটা সময় জুড়ে তোমাদেরকে সহায়তা করবে। এরপরে আমরা ক্লাসের মাঝখানে যেহেতু প্রশ্ন নিই না, আমি প্রশ্ন করার সময় দিব, তখন তোমরা প্রশ্ন করবা ইনশাআল্লাহ। তখন ভালোই লাগবে আমার উত্তর দিতে তোমাদেরকে। আর আরেকটা বিষয় বলি যে, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা একটু বলো। রংপুরে একটু কম গরম, জুবাইদা বললো। জুবাইদা, আমার তো প্ল্যান আছে এর মধ্যে রংপুর যাওয়া। যাক, তাহলে তো শুনে ভালোই লাগলো। আমিও শুনছি যে রংপুরে নাকি একটু কম গরম কম্পেয়ার টু ঢাকা। আমাকে ওই দিনে যে ডক্টর রনি ভাই বলছিলেন, রনি ভাইয়ের বাসা সৈয়দপুরে, নীলফামারীর ওইদিকে, সৈয়দপুর এয়ারপোর্টের পাশে ওনার বাসা। উনি বলছিলেন যে সৈয়দপুরে কিন্তু এইরকম গরম না, এবং রাত্রেবেলা একটু ঠান্ডা পড়ে। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আজকে লং মার্চে যাই নাই, সত্য কথা। আমার যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমি আজকে সবকিছুর সাথে কুলায় উঠতে পারি নাই। মার্চ ফর গাজাতে আমি আজকে যেতে পারি নাই। আমি দেখলাম যে আমাদের দেশের কেউ ওখানে সাড়া দেয়নি। আমার কাজিন টাজিনরা গিয়েছে অনেকেই। এনিওয়ে, এখন চ্যাটটা অফ করে দিচ্ছি আমরা। আমরা শুরু করি। ফাইন, একটু কাইন্ডলি চ্যাটটা পজ করে দাও। আর এখানে কি কিবোর্ডে কি, এখানে মাউসে কি আমার অ্যাক্সেস আছে? ঠিক আছে, ওকে, দেখি আমি একটু আছে কিনা। হ্যাঁ, আছে। ওকে, পারফেক্ট। আমরা জীবন ও বৃক্ষ আজকে পড়বো। জীবন ও বৃক্ষ পড়াতে যাওয়ার আগে আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিতে পারি, যেহেতু কোয়ার্টারের একদম শুরুর দিকে। আমি আব্দুল আল মেহেদি। আমি পড়াশোনা করেছি প্রথমে কুমিল্লা ক্যাডেট কলেজে, তারপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আমি বাংলা পড়ানোর সঙ্গে আজকে এক যুগেরও মতো সময় ধরে আছি। 10 লক্ষের বেশি শিক্ষার্থী হবে পড়িয়েছি, অনলাইন অফলাইন মিলিয়ে মিলিয়ে। আমি আহ, এর মধ্যে টেলিভিশন হোস্টিং, রেডিও হোস্টিং, এগুলোর সাথেও ছিলাম অনেকদিন ধরে। তো নানা কিছুর সাথেই সম্পৃক্ততায় আছি। তো আজকে এতটুকুই। ঠিক আছে, ইনশাআল্লাহ শুরু করে ফেলি আমরা। মোতাহের হোসেন চৌধুরী জন্মেছিলেন 1903 সালে, মৃত্যুবরণ করেন 1956 সালে। তার জন্ম ছিল নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড মানুষরা এই জেলাতেই জন্মান, বা এই জেলার মানুষরাই বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড মানুষ। বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি, বা সেটা তিনি লিড দিয়েছেন, এবং বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। তার আদর্শের মধ্যে আছে সৌন্দর্যবোধ, মুক্তবুদ্ধি চেতনা এবং মানব প্রেম। এবারে তার কিছু সহযোগী ব্যক্তিত্বর কথা আসলে আসে। আমি এগুলো তাদের নাম দিয়েছি, বাট এগুলো আসলে ইম্পর্টেন্ট না আমাদের অবজেক্টিভের জন্য। আমি ওই জায়গাগুলোকেই মূলত একটু দাগিয়ে দিই যেগুলো অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো, যেমন ওনার উল্লেখযোগ্য গ্রন্থ সংস্কৃতি কথা। এটা কিন্তু কলেজগুলোতে এবং এইচএসসি তেও অনেকবার এসেছে, যে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটা তার, সংস্কৃতি কথা। তারপরে ক্লাইভ বেলের সিভিলাইজেশন একটা বই আছে, যে বইটা অবলম্বনে উনি অনুবাদ করেছেন সভ্যতা, সিভিলাইজেশনের বাংলা সভ্যতা। অন্যদিকে সুখ, বার্ট্রান্ড রাসেলের একটা বই, এটা কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, এটার অনুবাদ করেছেন তিনি সুখ এই নামে। বার্ট্রান্ড রাসেলের নামটা মূলত তুমি যদি দর্শন বা ফিলোসফি নিয়ে পড়ে থাকো, তাহলে প্রথমেই যেই মানুষগুলোর নাম আসে তার মধ্যে একটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। যেমন আমি
আমার চাচাতো ভাই, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ফিলোসফিতে পড়ে, সো ওর বইগুলো আমি দেখতাম। ও পাশ করে ফেলেছে, ওর বইগুলো আমি দেখতাম। ওখানেও দেখতাম যে বার্ট্রান্ড রাসেল প্রথম দিক থেকেই পড়াতো। মানে ফিলোসফির কথা আসবে আর বার্ট্রান্ড রাসেলের কথা আসবে না, এটা হতে পারে না। রচনাবলীর মধ্যে বাংলা একাডেমি প্রকাশ করেছে তার বেশিরভাগ রচনা, তার রচনাবলীটা। আর মৃত্যু 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর, চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে। তার গল্পটা পাঠ করার আগে উনাকে নিয়ে একটা কথা বলতে হয়। কাজী মোতাহের হোসেন চৌধুরীর লেখাতে আমরা প্রমোদ চৌধুরীর লেখার অনেক ছাপ পাই। এটা আমরা দেখব যে প্রমোদ চৌধুরীর লেখায় অনেক অনেক ছাপ পাই। তারিফুল একটা জিনিস জিজ্ঞেস করেছে, এটাকে অ্যাডমিশনে মাদ্রাসায় পড়ে অ্যাডমিশন আসা। মাদ্রাসায় যারা পড়ো তাদেরকেও কিন্তু অ্যাডমিশনের জন্য আলটিমেটলি সবগুলোই পড়তে হবে, কারণ মাদ্রাসা বোর্ডের জন্য তো ওই ইউনিটের আলাদা করে অ্যাডমিশন টেস্ট হবে না। সো এই জন্যে আমাদেরকে মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের জন্য এই কথাটা আমি বলবো যে সবই একটু একটু পড়ে নিতে হবে আগে থেকেই, যদি তুমি ফাইনালি গিয়ে অনেক প্রেশার না নিতে চাও। এখন তুমি কোন ইউনিটে এক্সাম দিবে এটা তো তোমার ব্যাপার, কিন্তু তুমি যদি যে ইউনিটেই তুমি এক্সাম দাও না কেন, যদি তোমার মধ্যে ভবিষ্যতের সেই পরিকল্পনাটা আগে থেকেই থাকে যে বাংলা ইনক্লুডেড, দেন অবশ্যই তোমার এটা বেছে নেওয়া উচিত। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা। এটা হলো গিয়ে সমাজের কাজ। আচ্ছা, বুঝলাম যে টিকে থাকার সুবিধা দেওয়া আর মানুষকে বড় করে তোলা। আমি তোমাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝাই। যেমন ধরো বিদ্যানন্দ ফাউন্ডেশন, একটা আগাটুগার একটা ভণ্ড একটা অর্গানাইজেশন। তো এরা কি করতো, বিভিন্ন জায়গার ছবি দিত, অমুক চাচাকে খাওয়াইছে, তমুক চাচা আসছে, এই করছে সেই করছে। তুমি যখন মানুষকে খাওয়াচ্ছ, তখন মূলত তুমি তাকে টিকে থাকার ব্যবস্থা করে দিচ্ছ, অর্থাৎ সে খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু মানুষকে বড় করে তোলা। আসুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহদের, যেটা যদিও আসুন্না ফাউন্ডেশনটা মূলত শায়েখ আহমদুল্লাহর প্রতিষ্ঠান না, শায়েখ আহমদুল্লাহর দায়িত্বে রয়েছেন, এটার প্রতিষ্ঠায় ছিলেন দ্য গ্রেট ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। সো আসুন্না ফাউন্ডেশনের কাজটা দেখো কি করছে, কাউকে সেলাই শেখাচ্ছে, কাউকে কম্পিউটার মানে কোনো গ্রাফিক্সের কাজ শেখাচ্ছে, বা কম্পিউটার চালানো শেখাচ্ছে, বা কোনো না কোনো একটা স্কিল শেখাচ্ছে যেটা সে সেল করে খাইতে পারবে। মানে তাকে বড় করে তোলার পথটা দেখানো হলো। যেমন ধরো আমাদের কালচারে এটা অনেক বেশি আছে। আমরা করি কি, আচ্ছা এটা একটু চ্যাটটা একটু ওপেন করে তো ফাহিম, ওদের কাছে একটু জানতে চাই, কে কে এটা দেখছো যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই তো কয়েকদিন আগে তো ঈদ গেল, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, এই লেখাটা কে কে দেখছো? মানে এইবার দেখছো বা জীবনে কখনো না কখনো দেখছো? আমি চ্যাটটা ওপেন করে দিছি, একটু লিখো তো, এটা জীবনে কে কে লিখছো। হুম হুম আচ্ছা, দেখছো না? হ্যাঁ, দেখছো এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আচ্ছা, দেখছো দেখছো আচ্ছা, এখন আমাকে এটা কেউ বলতে পারবা যে এটা দিয়ে আসলে কি বোঝায়, যে জাকাতের শাড়ি লুঙ্গি? ওর বাড়ি জাকাতের শাড়ি লুঙ্গি কোনো কোম্পানির নাম নাকি, জাকাত কোম্পানির শাড়ি লুঙ্গি? জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কি বোঝায়? হুম আমাকে একটু বলো তো। হুম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কম দামি জিনিস, নিম্নমানের জিনিস, ভণ্ডামি, শো অফ, লোক দেখানো। আচ্ছা, চ্যাটটা আবার পজ করে দাও ফাহিম। একটা, না আমার একটা উপন্যাসের কথা মনে পড়লো, সেটা হলো নালপিরান, আনিসুল হকের লেখা। ওই জাকাতে শাড়ি লুঙ্গি নিয়েই, এখন আমি জানি না এগুলো কতটা হয়, এখন মানুষের এতটা দরিদ্র অবস্থায় নাই, আগে যতটা অতি দরিদ্র ছিল, না খেয়ে মানুষ মারা যাইতো বাংলাদেশে, এখন না খেয়ে মারা যাওয়াটা আসলে হয় না। তো তখন এই জাকাতে শাড়ি লুঙ্গি নিতে গিয়ে পায়ের চাপা পড়ে মানুষ মারা যেত, এটাও হতো। জাকাতের শাড়ি লুঙ্গি বিষয়টা কি, ছেঁড়া ফাটা যত নিম্নমানের যেই শাড়ি, ধরো তুমি 2 দিন পরার পরে আর একটা মহিলা পরতে পারবে না ঠিক মতো, 1 মাস পরার পরে এই শাড়ি ছেঁড়া শুরু করবে, ওই লুঙ্গি যত নিম্নমানের একবার ধুইলেই রং ওঠা শুরু করবে, ওগুলা, এটাকে বলা হয় জাকাতের শাড়ি লুঙ্গি। হোয়াট ইজ জাকাতের শাড়ি লুঙ্গি ভাই? জাকাতে ভিক্ষা দেওয়ার নাম তো জাকাত না, তাহলে লাভ কি? আমি এইবার ভিক্ষা দিব, পরের বছর সে আবার আমার কাছে ভিক্ষা নিতে আসবে। তার চেয়ে তো বড় ক্রিমিনাল আমি। আমি ওই 200 মানুষকে 200টা জায়গাতে শাড়ি লুঙ্গি দিলাম, যে আমি ওই যে আমি হানিফ সাহেবের পোলা, আরে চেয়ারম্যান সাহেবের পোলা, ঢাকাতে আইসে, শাড়ি দিছে, লুঙ্গি দিছে, সাথে আমার একটু ব্র্যান্ডিং হইলো, আমার একটু মার্কেটিং হইলো, মানুষজন আমার নামটাও জানলো, আবার শাড়ি লুঙ্গি জাকাতটাও আদায় হইলো। মানে ধর্মটাও একটু এক চিমটি ধর্ম, এক চিমটি শো অফ, আর ওই এক চিমটি আমি একটু ভণ্ডামি দিয়া পানির মধ্যে গুলা খাইয়া ফেলাইলাম, জিনিসটা এরকম হইলো। তো টিকিয়ে রাখা মানুষকে, এর চেয়ে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষকে বড় হবার পথ দেখানো। ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, এটা কি ভালো কাজ কিনা?
যিনি অসহায় অবশ্যই তাকে সাহায্য করা উচিত, কিন্তু যেই হাত সবসময় চায় সেই হাত সাধারণত দাতা হয় না, সেই হাত সবসময় পাতে, হাতটা পাতে দানের জন্য। সো এইটা দেখবা যে ভিক্ষুক বা তুমি যাদেরকে এইভাবে সাহায্য করছো বরং তাদেরকে কোনো ক্ষমতায়ন করছো না বা এম্পাওয়ার করছো না, তো সে বারবার তোমার কাছে সেই সাহায্যই চাইতে আসবে। আমি এই কথাগুলো কেন বলছি এত কথা, কারণ আজকের পুরা এই প্রবন্ধে আমরা যা পড়বো, মূলত আমি যেই কথাগুলো বলছি এটাই হচ্ছে এটার মূল ভাব। তুমি একটা মানুষকে ক্ষমতায়ন করো বা এমপাওয়ার করো, রেদার দেন তাকে সাহায্য দেওয়া। তাকে ওই সাহায্য দান দক্ষিণা দিলে সে আজীবন এই সাহায্য দান দক্ষিণার মধ্যেই পড়ে থাকবে। রেদার তুমি তাকে এমপাওয়ার করো, তুমি তাকে ক্ষমতায়ন করো, তাহলে সে ওই ক্ষমতাটাকে ব্যবহার করে সে নিজে একটা কিছু করতে পারবে। আমি যখন যশোরে যাই, আমি যশোরে জীবনে অনেকবার গিয়েছি, মানে যশোরে যাই বলতে বোঝাচ্ছি গত বছর দেড়েক আগে আমি গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখতে যশোরের সাগরদাঁড়িতে। তো আমি অনেক রিক্সা দেখলাম যে রিক্সাগুলোর পেছনে লেখা আসুনা ফাউন্ডেশনের আর কি, ওগুলো দিয়েছে। তো তাদের সাথে কথা বললাম, তো বললো কোনো কাজ ছিল না, কিছু ছিল না, রিক্সাটা পাওয়ার পর এখন সে রিক্সাটা চালায় এবং এখন উনার একটা উপকার হয়েছে। তো তুমি এরকম 100 মানুষকে ছেঁড়া ফাটা লুঙ্গি দেওয়ার চেয়ে তুমি যদি 5টা মানুষকে রিক্সা কিনে দাও বা 5টা মানুষকে যদি তুমি ছোট একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে দাও, টঙের দোকানও হোক সেটা, অন্তত ওই লোকটা কিছু করে খেতে পারবে। আল্লাহ যদি তার ভাগ্যে পরিবর্তন আনে, একটা সময় সে এই দোকানটা বা রিক্সাটার উসিলায় সে নিজেই জাকাত দেওয়ার অবস্থায় যাবে। মানে সে আর গ্রহিতা থাকবে না, সেই বরং দাতা হয়ে যাবে। কিন্তু তুমি যদি গায়ে ভিক্ষানে ভিক্ষানে ভিক্ষানে, ওই ভিক্ষাই নিতে থাকবে, প্রত্যেক বছরেই সে হাত পাতবে। ঠিক আছে, হাত পাতবে। নালপিরান এই নাটকটা কেউ চাইলে দেখতে পারো যদি মনে হয়। এই নাটকটা এখনো ইউটিউবে আছে কিনা জানি না, আজ থেকে প্রায় 20 বছর আগের নাটক। যেই নাটকে এরকম দেখায় যে একটা মানে ইয়ে থাকে ওখানে, একটা হচ্ছে তোমার কি বলে যে মার ছেলে থাকে যারা এরকম জাকাত নিতে গিয়ে পরে ছেলেটা হচ্ছে পায়ের চাপায় পিষ্ট হয়ে মারা যায়। তো এগুলো অনেক হতো একসময় বাংলাদেশে, এখন তো এগুলো কমেছে আর কি। তো আমরা আমাদের অনেক পলিটিশিয়ানদেরও দেখতাম যে তারা হচ্ছে একটা দিচ্ছে কোনো কিছু, হয়তো দান করতেছে একজন রে, হাত দিতেছে 10 জন, ছবি তুলতেছে 20টা। মানে ফাইজলামির একটা লিমিট, এদের কাছে ঝাড়ু দিয়া বাইরান দরকার। ঠিক আছে, এই টাইপ যারা ফাইজলামি গুলা করে আর কি। মানে এই দানের চেয়ে, দান করার চেয়ে দান না করা ভালো আর কি। যেটা আমাদের দান করার বা মানুষকে উপকার করার সবচেয়ে সুন্দর পন্থাটা আল্লাহ বলে দিয়েছেন, যে তুমি ডান হাত দিয়ে যখন দান করবা তোমার বাম হাতও যাতে না জানে। আর তুমি দান করতেছো ভাই, তার মধ্যে ছবি তুলতেছো, সেলফি নিতেছো, পোজ দিতেছো, হোয়াট দ্য হেল ম্যান, তোমার এই দানের কোনো দরকার নাই। তোমার এই দান ওই সপ্ত আসমান ক্রস করে উপর পর্যন্ত যাওয়া তো দূরে থাক, তোমার বাসার সিলিং ক্রস করেই তোমার উপরের তলা পর্যন্ত যাবে না। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া হচ্ছে সমাজের অন্যতম দায়িত্ব। স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি মানে, স্বল্পপ্রাণ স্থূল বুদ্ধি মানে বোকাশোকা মানুষ, বা বোকাশোকা মানুষ বলতে আরো এখানে বোঝায় যে বুদ্ধি শুদ্ধি কম বা জবরদস্তি প্রিয় মানুষ। জবরদস্তি প্রিয় মানুষ সব কিছু জোর জবরদস্তি করে, জোর জোর করে করাইতে চায়। এই ধরনের মানুষের সংসার পরিপূর্ণ, সংসার মানে জগৎ পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। আচ্ছা, অপরের সার্থকতার পথে বাধা সৃষ্টি করা, এটা হচ্ছে তাদের অন্যতম কাজ, এটা হচ্ছে তাদের অন্যতম কাজ। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। আচ্ছা, প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধি। কাজী মোতাহের হোসেন আসলে অনেক আন্ডার রেটেড একটা মানুষ। উনার সাথে প্রমোদ চৌধুরীর তুলনা করা যেতে পারে, যেই গভীরতা তার লেখার মধ্যে, এটা বলার বাইরে। দেখো, যেই বাচ্চাটা ছোটবেলায় তার মায়ের কোলে উষ্ণতা পায় না, বা যে মায়ের দুধ খেয়ে বড় হয় নাই, তার মধ্যে ছোটবেলা থেকে একটা ইনসিকিউরিটি থাকে। অপরাধ বিদ্যা বলে যে অপরাধীদের মধ্যে এটা একটা সাধারণ বৈশিষ্ট্য, যারা যারা অনেক বড় বড় অপরাধী, এদের অনেকেরই বা এদের বেশিরভাগেরই একটা ভালো ফ্যামিলি লাইফ ছিল না। এদের অনেকে ছিল জারদ সন্তান, এদের অনেকে জানেন এদের বাবাকে মাকে, বাবা মা হয়তো বা ছেড়ে চলে গিয়েছে, রাস্তাঘাটে বড় হয়েছে, মারামারি করেছে, লাথি উষ্টা খেয়েছে। এভাবেই তারা একটা সময় গিয়ে এরকম হয়েছে। তো আমি এই কথাগুলো কেন বলছি, দেখো, যারা এরকম নিষ্ঠুর কাজ করে বা যাদের বুদ্ধিটা এমন বিকৃত, এর মূল কারণ কি জানো? এরা জীবনে ওই প্রেম এবং সৌন্দর্যের স্পর্শ লাভ করে নাই। যেমন আমি আমার বোনের মেয়ের কথা বলতে পারি, অনেক ছোট ও। তো ও হচ্ছে এখন আছে এই মুহূর্তে সিডনিতে আছে।
সো ও যেমন যে ছোটবেলা থেকে ওকে যেভাবে শেখানো হয়েছে, ধরো ওকে হয়তো বা কখনো কখনো দেখা যায় পার্কে কোনো বাচ্চা একটু ধাক্কা দিচ্ছে, যেটা ছোট বাচ্চারা করে একজন আরেকজনের সাথে, বা একটা এরকম বাড়ি দিল, তো হয়তো বা হাসে, পড়ে গেল, ওইভাবে কাঁদেও না, বা যে যে আরেকটা ধাক্কা দিতে হবে এটাও শিখে নাই, এটা ওকে শেখানো হয় নাই। এটা যদি ও শিখতো তাহলে এমনটাই করতো। ও এত সহজে নিষ্ঠুর কোনো বাচ্চা হয়ে যাইতে পারে না। ওইটা ওর দেখতে হয় বা দেখে দেখে বড় হইতে হয়, বা বিকৃত, মানে একটা বিকৃতির মধ্য দিয়ে তার যাওয়াটা ইজ ইম্পর্টেন্ট। যদিও বা এই কথাগুলো সরাসরি কোনো মানুষকে বলা উচিত নয়, কিন্তু অনেক সময় টঙের দোকানে আমরা এই লেখাটা কি দেখি, ব্যবহারে বংশের পরিচয়। এই কথাটা কিন্তু একটা ছোটখাটো কথা না। কিভাবে একটা মানুষ বড় হচ্ছে, কিভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার উপর অনেকাংশে ডিপেন্ড করে যে সে হচ্ছে আসলে কেমন মানুষ হিসেবে গড়ে উঠবে। তোমরা অনেকেই ইনশাল্লাহ মেডিকেল কলেজে পড়বা, তাই তো? মেডিকেল কলেজে যারা পড়বা, আমি আজকে একজনের নাম বলবো, এই মানুষটার সঙ্গে তোমাদের পরিচয় হবেই হবে। তুমি যে মেডিকেল কলেজেই পড়ো, বাংলাদেশে পড়ো আর বাংলাদেশের বাইরে গিয়ে পড়ো। তিনি হচ্ছেন, বাংলায় লিখে দিলাম, ওনার ইউটিউব চ্যানেলটা ইংলিশে, ডক্টর নাজিব। পাকিস্তানি একজন টিউটর এবং মেডিকেল স্টুডেন্ট, সারা পৃথিবীর মেডিকেল স্টুডেন্টরা ওনার ভিডিও দেখে, উনি পড়ায় অনলাইনে। তো ভদ্রলোক মধ্যবয়স্ক একজন ডাক্তার, মধ্যবয়স্ক বলবো না, এখন তাকে বয়স্কই বলা যায়। এবং উনি এই অনলাইনেরও আগের যুগে উনার ক্লাসের সিডি বিক্রি হতো, তাহলে তুমি বুঝো যে উনি কত ফেমাস ছিল ডক্টর নাজিব। তো ডক্টর নাজিবের একটা ভিডিও আছে, সেটা হলো গিয়ে মানুষের মন বা ব্রেইন ডেভেলপমেন্ট এগুলো কিভাবে কাজ করে। আমি এখন আবার বলছি যে আমি আজকে যেভাবে পড়াবো এই প্রবন্ধটা, আমার মনে হয় না এই প্রবন্ধটা কলেজে বা কোনো জায়গাতে তোমাকে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ বা এত ডিপ থেকে কেউ পড়াবে। কিন্তু যেই লোকটা বার্ট্রান্ড রাসেলের বই অনুবাদ করেছে এবং অন্যান্য ফিলোসফিক্যাল বইয়ে হাত দিয়েছে, ওটা থেকেই বোঝা যায় যে কাজী মোতাহের হোসেন চৌধুরীর চিন্তার ডেপথ কোন লেভেলে ছিল। কিন্তু যেগুলো আন্ডার রেটেড, আমরা এদের নিয়ে নাচি না, আমরা নাচি অন্য আরো অনেক ফালতু মানুষজনদের নিয়ে। আমরা এদেরকে প্রমোট করি না, বরং আমরা প্রমোট করি জাফর ইকবালের মতো থার্ড ক্লাস লেখকদেরকে। আচ্ছা, এবারে আমরা হচ্ছে চ্যাটটা একটু রিজুম করছি। চ্যাটটা রিজুম করে আমি তোমাদের কাছে জানতে চাই যে, ধরো আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। তুমি কি এটা বলতে পারবা গত বছরের 12ই এপ্রিল দুপুর 3টার দিকে, আচ্ছা দুপুর 2টার দিকে কি হয়েছিল? এটা কি তোমার মনে আছে? গত বছর 12 এপ্রিল দুপুর 2টার দিকে কি হয়েছিল, এটা কি তোমাদের মনে আছে? হুম? মনে নাই না? আচ্ছা, 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 একজন বলো তার নাম মজিদ, নাজিব। মনে নাই? আচ্ছা, মনে নেই, ঠিক আছে। এখন আমি যদি তোমাকে একটা কাহিনী মনে করাই দিই, গত বছর 12 এপ্রিল সকাল 10টার দিকে ধরো একটা কাহিনী ঘটছিল, হঠাৎ করে মনে করাই দিলাম যে তোমাদের বাসায় হিজড়া আসছিল। এখন দেখো তো আস্তে আস্তে মনে করা শুরু হবে কিনা। ধরো আমি যদি বলি এটা, তখন কি আস্তে আস্তে মনে করা শুরু হবে কি হবে না? মনে করা শুরু হবে। চ্যাটটা একটু পজ করি। সেটা হলো, আমরা আমাদের মেমোরিটা এমন ভাবে কাজ করে, এটা হচ্ছে তোমার জন্মের পর থেকে তুমি যা যা মোটামুটি দেখেছো তার সবই ও ক্যাপচার করে ফেলছে তোমার ইন্দ্রিয় দিয়ে, যা শুনেছো, যা গন্ধ নিয়েছো, যা টাচ করে, যেই স্পর্শের অনুভূতি যেমন ছিল, তারপরে যা দেখেছো, ও সবই হচ্ছে ও ক্যাপচার করে ফেলতেছে। সো তোমাকে যদি আমি ক্লু দেই এখন, যে ওই যে 12 তারিখ, গত বছরের 12ই এপ্রিল দুপুর 2টায় কি হয়েছিল, এখন তোমাকে যদি সকাল 10টার একটা ইনসিডেন্ট বলি, 11টার একটা ইনসিডেন্ট বলি, আস্তে আস্তে 12 তারিখের পুরো দিনে কি কি ঘটছিল তোমার মনে পড়ে যাবে। তার মানে কি তোমার মেমোরিতে আছে কি নাই? 100% তোমার মেমোরিতে আছে। সো তোমরা ডক্টর নাজিবের এই ভিডিওটা দেখতে পারো, ডক্টর নাজিবের এই হিউম্যান মাইন্ড নিয়ে, যে কিভাবে হচ্ছে মানুষের, আমাদের মানে ব্রেইনটা আসলে কাজ করে কেমনে। আমরা এত কিছু শিখি জীবনে, কিন্তু এটাই শিখি না, বা এটাই জানি না যে আমাদের ব্রেইন আসলে ফাংশন করে কেমনে। তো এই যারা এই কাজগুলো করে তাদের একমাত্র দেবতা কি? তাদের একমাত্র দেবতা হচ্ছে অহংকার। সবচেয়ে ভালো এক্সাম্পল কে? আমাদের দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তারই চরণে, মানে অহংকারের পায়ে তারা নিবেদিত প্রাণ। তাদের নানা রকম অহংকার আছে, ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার। ব্যক্তিগত অহংকার, তুই চিনস আমি কে, চিনস, ঠিক আছে, তুই চিনস আমি কে, ব্যক্তিগত অহংকার। পারিবারিক অহংকার, তুই জানোস আমি কার পোলা, তুই জানোস আমার দাদায় কি ছিল, আমার বাপে কি ছিল। জাতিগত অহংকার, যেটা পৃথিবীতে অনেকেরই আছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ভাবে আছে এটা জার্মানদের মধ্যে, জার্মান জাতির। এসবের নিশান ওড়ানোই, নিশান মানে পতাকা, এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য এবং
উপলব্ধিহীন বুলি মানবপ্রেম। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। মানে এদের জায়গাতে আনতে হবে কি বড় মনের মানুষদের, যাদের সূক্ষ্ম বুদ্ধি, হৃদয়টা অনেক বড়, গভীর চিত্ত, মনটা অনেক গভীর। যেমন এটা রিপ্লেসমেন্ট কে বলতে পারে? ধরো শেখ হাসিনা, তার জায়গাতে যদি তুমি আনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এরকম ডিফারেন্স পাবা, তাই তো? অহংকারী, পারিবারিক অহংকার, নানা রকম অহংকার, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে, জীবনের আদর্শের প্রতীক হবে কোনো প্রাণহীন ছাঁচ বা কল নয়। মানে এরকম প্রাণ নাই যেখানে, এরকম ছাঁচ বা এরকম ভাবে জীবনটাকে গড়ে তোলা, এটা তাদের কাজ হবে না। তাদের কাছে সজীব বৃক্ষ বা সজীব গাছ, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার। মানে বৃক্ষের জীবনের যে গতি এবং বিকাশ, এটা উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। এটা দিয়ে কি বোঝালো? সেটা হলো বৃক্ষের, গাছের কথা বলছে, জীবনের গতি এবং বিকাশকে উপলব্ধি করা দরকার। একটা বৃক্ষ যখন বড় হয়, খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে, একটু 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 করে সে বড় হয়, এবং তার মধ্যে কিন্তু যে উদারতা থাকে, বড় হয় প্রতি মুহূর্তে অন্যের সেবাতেই সে নিজেকে আরো বেশি বিলিয়ে দেয়, আরো বেশি বিলিয়ে দেয়, কখনো ছায়া দিয়ে, কখনো ফুল দিয়ে, কখনো ফল দিয়ে, কখনো বা সুন্দর সুমিষ্ট ঘ্রাণ দিয়ে, কখনো বা তার ছাল, বাকল, পাতা, এগুলোকে অন্যের উপকারে এনে, এভাবেই কিন্তু সে নিজেকে সার্থক করে তোলে। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। ওই ফুল আর ফল যদি না ফোটায়, তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। ফুল এবং ফলটা সে নিজের জন্য ফোটায় না, ফোটায় অপরের জন্য। ফাহিম, আমাদের আজকের ক্লাসটা কয়টা পর্যন্ত? আচ্ছা, আচ্ছা, 6:30, যেহেতু আমাদের একটু আগে আগেই ছেড়ে দেওয়া উচিত, কারণ মাগরিবের নামাজ আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা একটু আগেই ছেড়ে দিব ক্লাসটা, আমরা চেষ্টা করবো 6:15 বা তারও আগে শেষ করে দিতে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। সার্থকতার প্রতীক হিসেবে তাহলে গ্রহণ করতে বলছে। আচ্ছা, এটা আমি একটু 3 স্টার দিয়ে রাখলাম, সৃজনশীলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, আমি একটু পরে প্র্যাকটিস করাবো। সার্থকতার প্রতীক হিসেবে বৃক্ষকে গ্রহণ করার প্রয়োজনীয়তাটা অনেক বেশি, কারণ সজীবতা এবং সার্থকতার এই ধরনের দৃষ্টান্ত আমরা আর দেখতে পাই না, যেটা আমরা বৃক্ষের সঙ্গে দেখতে পাই। যে কেন বললাম যে সজীবতার আমরা এমন এক্সাম্পল আর দেখতে পাই না, সেটা হলো গিয়ে যে বৃক্ষ যেভাবে বড় হয়, কিন্তু সে নিজের জন্য পুরোটা সময় জুড়ে তাকে বিলিয়ে দেয়, কখনো ছায়া দিয়ে, ফুল ফল দিয়ে, পাতা দিয়ে, ছাল বাকল দিয়ে, নানাভাবে, এবং সবশেষে যখন আর তার দেওয়ার কিছু থাকে না, সে যখন মৃত্যুবরণ করে, ওই সময় তার কাঠটা দিয়ে আমরা কোনো না কোনো কাজে লাগাই, ঘর বাড়ি বানানোর জন্য বা আসবাবপত্র বানানোর জন্য, কিংবা কখনো কখনো জ্বালানির কাজে ব্যবহার করে থাকি। অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। আচ্ছা, ফুল যেভাবে ফুটছে আর নদী যেভাবে বয়ে চলছে, এই দুটার সাথে তুলনা করে তিনি মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন কোথায়? নদীর মধ্যে। চলো দেখি তো, তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়। মনুষ্যত্বের যে বেদনা, মানে মানুষের যে কষ্ট, সেটা নদীর গতির মাঝেই নাকি রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছেন। বরং সেটা ফুল ফোটাতে নয়, ফুল ফোটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয়। আচ্ছা, ফুল ফোটাটা সহজ, কিন্তু নদীর গতিটা সহজ, এটা সত্য। কারণ নদী যখন বয়ে চলে, সে অনেক জায়গাতে নানা রকম বাধা পায়, সেই বাধাগুলোকে অতিক্রম করেই তার পেরোতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ ভালো করতেন। কাজী মোতাহের হোসেন চৌধুরী আবার বলছেন যে উনি শুধু ফুলের ফোটানোটার দিকে দেখলেন, যে ফুলটা ফুটে গেল নিজে নিজে, কিন্তু যদি বৃক্ষটাকে দেখতেন, মাটি থেকে রস নিল, ওইদিকে সূর্যালোক নিল, ওর নিজেই তো পাতা, যেহেতু সবুজ, ক্লোরোফিল, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, মানে নানা কিছুর মধ্য দিয়ে তারপরে কি হলো, তারপরে হচ্ছে সে আহ
এই ফুলটাকে ফোটাতে পারলো। রবীন্দ্রনাথ আসলে সেই দিকটাতে খেয়াল করে নেই। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না সেটা বোঝা মুশকিল। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন সেটা করলেন না এটা বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটা নয় তা তত স্পষ্ট হয়ে উঠে না। এটা কি বললো? যে তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাই কবি নদীকে কি করেছেন? নদীকেই তিনি মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তার কারণ কি? কারণ হলো গিয়ে যে নদীকে তার যতটা আসলে মানে দেখা যায় যে কষ্ট করতে হচ্ছে, কিন্তু সেখানে আসলে আহ ফুলকে ওভাবে করতে হচ্ছে না নিজেকে প্রস্ফুটিত করার জন্য। এটাই। তপবন এখানে আসলে এরকম জাস্ট দেখানো হয়েছে, মূলত বলতে পারো যে মুনি ঋষি বা যারা হচ্ছে আধ্যাত্মিক ব্যক্তিত্ব, তারা যে একটা নির্দিষ্ট জায়গাতে সাধনা করেন, ওই জায়গাটাকে বলা হয় তপবন। উত্তরে বলবো চর্মচক্ষুকে বড় না করে, চর্মচক্ষু মানে যে চোখ দিয়ে আমরা দেখতেছি, মানে চামড়ার যে চোখ, কল্পনা ও অনুভূতির চক্ষুকে, মানে যেটা আমরা কল্পনা করতে পারি বা অনুভূতি। ধরো চোখ দিয়ে এখন তুমি জাস্ট আমার ক্লাসটা দেখছো, তোমার সামনে যে ডিভাইসটা আছে ওটাতে দেখছো। এখন কল্পনার চোখ দিয়ে ধরো তুমি কত কিছু, ধরো তুমি এখন কল্পনা করলা শহীদ মিনার, কল্পনা করলা স্মৃতিসৌধ, কল্পনা করলা বাংলাদেশ ক্রিকেট দল, কত কিছু কল্পনা করা যায়, তাই না? এই কল্পনার চোখ আর অনুভূতির চোখটাকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও, মানে বৃক্ষের যে কষ্টটা সেটাও সহজেই উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনায়ও তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? মানে বৃক্ষের সাধনায় একটা ধীরস্থির ভাব। বাঙালির একটা অন্যতম অভ্যাস, বাঙালি সবকিছু নিয়ে অনেক বেশি অস্থির থাকে। এই এক্ষণ দাবি দাও, এক্ষণ আন্দোলন করো, এক্ষণ দাও, এক্ষণ দাও, এক্ষণই দাও আমারে, ঠিক আছে, এক্ষণই লাগবো, সব এখন লাগবো। কিন্তু নয়, এক্ষণ তো আসলে হয় না, সবকিছু আস্তে আস্তে হয়। যেমন তুমি হয়তোবা এখন টিকটক বানায় একটা কিছু করতে পারো, কিন্তু এখন ধরলাম যে তুমি কোনো একটা কিছু অনেক ভালো মতো পারবা, ধরলাম তুমি একটা আরেকটা ভাষা শিখবা, আরবি ভাষা শিখবা, শুধু এমন ভাবে কোরআন শরীফ পড়া না যেটা কিছুই বুঝবা না, ওরকম না, মানে একদম বুঝে শুনে ধরো তুমি আরবি পারবা, শুধু কোরআন শরীফ পড়া না, ধরলাম তুমি আরব দেশে গিয়েও কথা বলতে পারবা, বা যে কোনো মানুষের সাথে আরবিতে, যারা আরবি পারে তাদের সাথে আরবিতে কথা বলতে পারবা। এটা তো এত সহজ না, এটা তো অনেক কঠিন, অনেক কঠিন। এটা এটা তো একদিনে হবে না, এটা দীর্ঘদিনের সাধনার মধ্য দিয়ে এটা হবে। অনবরত ধেয়ে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। মানে অনবরত চলতে থাকা, চলছে চলছে চলছে, এটা মানুষের সাধনা হওয়া উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত। গোপন এবং নীরব সাধনা কি? যেমন অনেকেই দেখবা পড়াশোনা করে, ও 100 একটা পোস্ট দেয়, আজকে এত পৃষ্ঠা পড়বো, তত পৃষ্ঠা পড়বো, পইরা ফাটাই ফেলবো, উল্টাই ফেলবো। এইসব শিক্ষার্থী বেশিরভাগই ঘোড়ার ডিম করে, কিছুই করতে পারে না জীবনে। বরং যারা গোপন এবং নীরবে কাজ করে, তারাই আসলে ভালো কিছু করে। এবং এটা বৃক্ষের মধ্যেই পাওয়া যায়, নদীতে নয়। তাছাড়া বৃক্ষের সার্থকতার ছবি যত সহজে উপলব্ধি করতে পারি, নদীর সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না। নদী সাগরে পতিত হয় এটা সত্য, কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না। কিন্তু এটা তো তোমার চোখের সামনে, তো তুমি খুব একটা এটা দেখতে পাও না, নদী যে সাগরে গিয়ে পড়ছে। কিন্তু গাছ তো তুমি চোখের সামনে অহরহ দেখতে পাও। এটাই বলছি, বৃক্ষের ফুল ফোটানো ও ফল ধরানোর ছবি কিন্তু প্রত্যহ চোখে পড়ে, মানে প্রতিদিন। দোরের কাছে দাঁড়িয়ে থেকে, দোর মানে দরজা, দাঁড়িয়ে থেকে সে অনবরত নতি, মানে মাথা নিচু করে আছে, শান্তি ও সেবার বাণী প্রচার করে। মানে সে শান্তি, সেবার বাণী, বিনীত হওয়া, এগুলো প্রচার করে প্রতিনিয়ত আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না। সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। আচ্ছা, নদীর সাগরে পতিত হওয়ায় সেই প্রাপ্তিটা স্পষ্ট হয়ে ওঠে না, যেটা সাধনার মধ্য দিয়ে একটা মানে ধরো সাধনা করেছি, কিছু একটা পেয়েছি, ধরলাম কি অনেক সাধনা করেছে, সে কোরআনে হাফেজ হবে, সে হাফেজ হয়েছে, বা কেউ গিটার বাজাচ্ছে, সে গিটারিস্ট হবে। এখন এখানে কি হয়? এখানে আসলে প্রাপ্তি হয় না। নদী কি করে? নদী আত্মবিসর্জন দেয়, অর্থাৎ নিজেকে নিজে বিসর্জন করে দেয়। অপরপক্ষে বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে ছবি হয়ে ফুটে ওঠে। বৃক্ষের যে প্রাপ্তিটা, ফুলে ফলে যখন সে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন আপনা থেকেই বলতে ইচ্ছা হয়, এই তো সাধনার সার্থকতা, মানে এটাই তো সাধনার সার্থকতা। বৃক্ষে প্রাপ্তি ও দান, মানে বৃক্ষের প্রাপ্তিও আছে, সে নিজে কিছু একটা পাচ্ছে, আবার সেটা দানও করে দিচ্ছে। সৃজনশীল মানুষেরও প্রাপ্তি ও দানে পার্থক্য দেখা যায় না। যা তার প্রাপ্তি তাই তার দান।
মানে সে যেটাই পেয়েছে সেটাই আবার সে দান করে দিয়েছে। যেমন বৃক্ষে ধরো আম গাছে এখন মুকুল হচ্ছে, আম ধরছে, সে আবার এটা দান করে দিচ্ছে বা আমাদেরকে দিয়ে দিচ্ছে। একইভাবে একজন ক্রিয়েটিভ মানুষ, সে একটা ছবি আঁকলো বা একটা উপন্যাস লিখলো, ওটা সে নিজের কাছে রেখে দিবে না, ওটা সে চাবে যাতে সবাই ওটা পড়তে পারে। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন। বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায়, কিন্তু গদ্যে তিনি তা স্পষ্ট করে বলেননি। বললে ভালো হতো। তাহলে নিজের ঘরের কাছেই যে সার্থকতার প্রতীক রয়েছে সে সম্বন্ধে আমরা সচেতন হতে পারতাম। এখানে আসলে তিনি রবীন্দ্রনাথের একটা জিনিসের সমালোচনা করেছেন অনেকবারই, যে রবীন্দ্রনাথ যে তুলনাটা করেছেন, বৃক্ষ না বলে তিনি নদীর কথা বলেছেন, এটা নিয়ে তিনি বলছেন যে বৃক্ষের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয়ই অন্তরের সৃষ্টি ধর্মটা উপলব্ধি করেছেন। বহু কবিতায় সেটার পরিচয় আমরা পেতে পারি রবীন্দ্রনাথের, কিন্তু গদ্যে তিনি সেটা স্পষ্ট করে বলেন নাই। রবীন্দ্রনাথ এটা আবার লিখে বলে যান নাই যে বৃক্ষের ধর্মটা তিনি আসলে নিজের মধ্যে ধারণ করতেন। যদি বলতো তাহলে ভালো হতো। তাহলে আমরা কি করতাম? আমরা সচেতন হতে পারতাম। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায়। সার্থকতা বলতে সাকসেস। অনুভূতির কান নিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি এবং ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। আচ্ছা, এখানে ডিফারেন্সটা একটাই, যে গাছ নিজেকে ওইভাবে কন্ট্রোল করতে পারে না, মানুষ যেভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে। তুমি এখন একটা গাঞ্জাখোরের সাথে মিশে তুমি কি গাঞ্জাখোর হবা, নেশাখোর হবা, নাকি তুমি একটা ভালো ছাত্র বা ছাত্রীর সঙ্গে মিশে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবা, এই স্বাধীনতা কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, ইচ্ছার স্বাধীনতা। এখন তুমি কি বড় হবা না ছোট হবা, এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করতেছে অনেকাংশেই। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। এই আত্মরূপ ফল স্রষ্টার উপভোগ্য। তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায়, রাইপনেস ইজ অল, পরিপক্কতাই সব। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে। পুষ্ট মানে হচ্ছে ওটার মধ্যে ওটাকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে, নইলে তা স্রষ্টার উপভোগের উপযুক্ত হবে না। বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টি ও মাধুর্য সম্পাদন সম্ভব। তাই তাদের সাধনাই মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারেন না, কেননা তাতে আত্মার উন্নতি হয় না। আচ্ছা, বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, এখানে আসলে একটা অনেক বড় কথা বলে দিয়েছেন তিনি। এই কথাটার সাথে তোমরা অনেকে এটা হজম করতে হয়তো বা কষ্ট হবে, কিন্তু ক্যাপিটালিজমের এটা আরেকটা ফাঁদ, যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কে এত বড় বড় করে দেখানো। অবশ্যই আমি বলছি ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া অবশ্যই নিঃসন্দেহে অনেক বড় জিনিস। দেখো, হুমায়ুন আহমেদের উদাহরণ দেই। হুমায়ুন আহমেদ আমরা তাকে চিনি মূলত লেখক, ঔপন্যাসিক, মানে তিনি একজন নাট্যকার ছিলেন, তিনি ফিল্ম মেকার ছিলেন, মূলত তিনি লেখক ছিলেন, লেখক হয়েই তিনি সবচেয়ে বিখ্যাত হয়েছেন। হুমায়ুন আহমেদ অন্য আরেকটা পরিচয় পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে আমেরিকাতে ফুললি ফান্ডিং নিয়ে, মানে ফুল স্কলারশিপে পিএইচডি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। সো হুমায়ুন আহমেদের যে কেমিস্ট সত্তাটা, সেটা আমাদেরকে কতটুকু প্রভাবিত করেছে? শূন্য। ঘোড়ার ডিম করছে ওই সত্তাটা গণমানুষের জন্য। হুমায়ুন আহমেদ যে লেখক সত্তাটা, হুমায়ুন আহমেদের অনেক বড় অবদান আছে এই দেশের মানুষের, এই দেশের পাঠক শ্রেণীর কাছে। তিনি প্রথম পড়তে শিখিয়েছেন এই দেশের মানুষকে। টিনের চালে বৃষ্টির শব্দ যে কত সুন্দর হতে পারে, উথাল পাথাল জ্যোৎস্না যে কত সুন্দর হতে পারে, হিমুর মতো খালি পায়ে হেঁটে কিংবা মিসির আলীর মতো ডিটেকটিভের মতো একটা বিষয়কে নানা রকম যুক্তিতর্ক দিয়ে দেখার মধ্যেও যে জীবনের অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, হুমায়ুন আহমেদ সেটা আমাদেরকে শিখিয়ে গেছেন। তার মানে উনার যে আর্টস এর সত্তাটা বা উনার যে ক্রিয়েটিভিটির সত্তাটা, যখন আজকে দেশের সবচেয়ে ট্যালেন্টেড ছেলে বলি বা সবচেয়ে ভালো রেজাল্ট করা ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আমার দেশের ম্যাস, মানে গণভাবে বা আমভাবে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ভাই প্রভাবটা কি? কি প্রভাব ভাই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর? কি প্রভাব? ট্রিপলি পড়তেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কি প্রভাব ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের? এখন ভাবো তো, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাও পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে, ও ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়তেছে,
ভাবো তো, ও সাহিত্যের কিছু বিষয় নিয়ে পড়তেছে, ফিলোসফি নিয়ে পড়তেছে, বদলে যেত সবকিছু, বদলে যেত। ক্যাপিটালিজম বা ওয়েস্টের আরেকটা ধাপ্পাবাজি হচ্ছে এইটা, ডাক্তার ইঞ্জিনিয়ারকে এত বড় করে দেখিয়েছে, লিবারেল আর্টসের যে সাবজেক্টগুলো ওগুলোকে আমরা মনে করি ওগুলো হচ্ছে ফালতু সাবজেক্ট, ফালতু পোলাপান পড়ে ওগুলাতে, যারা পড়ালেখা পারে না ওরা পড়ে এই ধরনের সাবজেক্টে, কোনো সাহিত্যের সাবজেক্ট কিংবা ফিলোসফি কিংবা পলিটিক্যাল সায়েন্স কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বা সোশ্যালজি, এগুলা পড়ে এরা। কিন্তু আলটিমেটলি একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার খুবই এক্সিকিউটিভ লেভেলের কাজ করে, এক্সিকিউশন লেভেলের, মানে জাস্ট প্রয়োগ করা। একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এটা ডিটারমাইন করে দিতে পারে না যে এখন মানুষ কিভাবে চিন্তা করবে, মানুষ কি এলজিবিটি কিউ এটার এগেনস্টে কথা বলবে নাকি এটার পক্ষে কথা বলবে, মানুষ কি ধর্মকে নিয়ে ভাববে কি ভাববে না, মানুষ কি ধরনের জামা কাপড় পরবে, সে কি ছোট জামা পরবে না বড় জামা পরবে, তার এই ড্রেসটা কেমন ডিজাইন হলে সেটা সুন্দর হবে, এইটা কখনোই ডাক্তার ইঞ্জিনিয়ার ডিজাইন করে দেয় না। এটা ডিজাইন করে যারা, বা মানুষ কিভাবে চিন্তা করবে, সমাজ কিভাবে চলবে, এটা চিন্তা করে যারা আর্টস এর মানুষ। আর্টস এর মানুষ বলতে বোঝাচ্ছে না যারা ইন্টারে বা এসএসসি তে আর্টস নিছে, যারা আর্টস এর যে বিষয়গুলা, এই বিষয় যে রোলগুলো সমাজে যারা প্লে করে, তারা এটা ঠিক করে দেয় বা তারা এটা ঠিক করে। কিন্তু ওই যে বললাম, আমাদের মাথায় তো এমন চিন্তা ঢুকে গেছে, এবং আমি যেই কথাটা বললাম এটা হজম করতে অনেকেরই কষ্ট হতে পারে, কারণ আমি তো এখন একটা ভিন্ন কথা বলছি, তুমি তো ছোটবেলা থেকে অন্য কথা শুনে এসেছো। কিন্তু তুমি নিজেই ভেবে দেখো, এজন্যই দেখবা যে ডাক্তারের উপরে মানুষের এত অভিযোগ, এত কিছু, যারা ডাক্তার তাদের উপরে। ভাই হসপিটালগুলা কে চালায়? ডাক্তার চালায়? হসপিটালগুলো চালায় তো বিজনেসম্যানরা, ডাক্তার তো চালায় না। তুমি মানুষের সেবা করতে চাও ওই জন্য ডাক্তার হবা? মানুষের সেবা করার জন্য ডাক্তার হওয়ার চেয়ে আর অনেক বেশি সেবা করতে পারবা তুমি বরং বিজনেসম্যান হয়ে তুমি একটা হসপিটাল দাও বা তুমি ডায়াগনস্টিক সেন্টার দাও। কত ডাক্তার কত সময় আমাদেরকে ফ্রিতে মেডিকেল ক্যাম্প করাইলো, ফ্রিতে রোগী দেখা দিল। কয়টা ডায়াগনস্টিক সেন্টার বলো তো জীবনে তোমাকে একটা ব্লাড টেস্ট ফ্রিতে করাইছে, তোমার ডেঙ্গু টেস্টটা ফ্রিতে করাইছে, বা তোমার যে কোনো একটা টেস্ট হচ্ছে ফ্রিতে করাইছে? করায় নাই। তার মানে এই এক্সিকিউশন লেভেলের কাজগুলা না, বরং যারা ব্যবসা এবং আর আর্টস বা মানে এই সম্পর্কিত বিষয়গুলো রোল প্লে করে সোসাইটিতে, এদের প্রভাব আরো অনেক অনেক বেশি। এই জন্যই তিনি বলছেন যে বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, কেননা ওটাতে আত্মার উন্নতি হয় না, জীবন বোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না। সেটা হয় কিসের দ্বারা? সাহিত্য শিল্পকলার দ্বারা। তাই শিক্ষা ক্ষেত্রে তাদের এত মূল্য। উপরে যে বৃদ্ধির কথা বলা হলো, বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষেরা অঙ্কুরিত হওয়া থেকে বড় ফলবান হওয়া পর্যন্ত, মানে যখন সে ফল দেয়, সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস, শুধু উপরে ওঠার ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ মানে গভীর অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে। বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। আচ্ছা, প্রশান্তিরও ইঙ্গিত দেয়, চলো দেখি। অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে। অতি শান্ত এবং সহিষ্ণুতায়, মানে যে মেনে নিচ্ছে অনেক কিছু, সে জীবনের গুরুভার বহন করে। আমি একটু এই অংশটা পড়াবো, আমি তারপরে তোমাদের কাছে প্রশ্নে যাব, এরপর আমি আবার সৃজনশীল প্র্যাকটিস করাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন সবচেয়ে মনোযোগ দাও, কারণ আলটিমেটলি পরীক্ষায় তোমার সৃজনশীল লিখতে আসবে, অন্য কোনো কিছু না। স্থূল বুদ্ধি মানে যে অগভীর জ্ঞান, মানে একটু বাজে ভাষায় বললে বেয়াক্কেল, জবরদস্তি প্রিয়, যে জোর জবরদস্তি করে কাজ করে। বিকৃত বুদ্ধি, যার চিন্তা চেতনার লোপ পাইছে আর কি। আচ্ছা, বুলি মানে হচ্ছে এখানে গদবাঁধা কথা, মূলত যথাযথ অর্থ বহন করে না এমন কথা, যেটা অভ্যাসের বশে বলা হয়ে থাকে। যেমন ধরো, দেশে ইট মারলো জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, যেটা করতো আওয়ামী লীগ করতো। তারপরে ধরো ওখানে বোম পড়লো, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, এরকম করতো। যে একটা মিম দেখেছিলাম, যে একটা এরকম তোমার পুতুল এসে এরকম জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির এরকম করছে সারাক্ষণ, সেরকম যে বুলি, একই কথা, একই কথা, একই কথা। তো এরকম এটাকে বলতে পারো বুলির মতো। মনুষ্যত্ব, যে হচ্ছে মানুষের বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। আপন প্রেমিক, তপবন প্রেমিক রবীন্দ্রনাথ, প্রাচীন ভারতীয় ঋষিদের মতো রবীন্দ্রনাথ ছিলেন অরণ্য ও বৃক্ষ প্রেমিক। তার অনেক কবিতায় বৃক্ষের বন্দনা স্পষ্ট। বন্দনা মানে কি? মানে এটার অনেক প্রশংসা করেছেন। তপবন কি? আমি যেটা বলেছি, অরণ্যে বা বনে ঋষিরা যেখানে আশ্রম নিতেন আর কি, মুনি ঋষিরা তপস্যা করেন এমন বন, সেটাকেও বলা হয় তপবন।
অনুভূতির চক্ষু কি, এটা হচ্ছে মনের চোখ, ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূতির বা উপলব্ধির ক্ষমতা। নতি মানে নম্রতা বা বিনয়, অবনতি। সৃষ্টি, ধর্ম মানে সৃষ্টি বা সৃষ্টি করার যে বৈশিষ্ট্য। আত্মিক মানে মনোজাগতিক। পরিপক্কতা মানে যেটা পরিপূর্ণ বিকাশ সাধন করা হয়েছে। বস্তু জিজ্ঞাসা বলতে বস্তু জগৎ সম্পর্কে জানার যে আগ্রহ। গূঢ় অর্থ মানে হচ্ছে প্রচ্ছন্ন গভীর একটা তাৎপর্য বা গভীর যে অর্থ, ওটাকে বলা হয় গূঢ় অর্থ। সো মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, এই প্রবন্ধটা তার সংস্কৃতি কথা যেই বইটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। সো সৃজনশীল প্রশ্নে যাব, তার আগে আমি তোমাদের কাছে আগে একটু অবজেক্টিভ জেনে নেই, তারপর আমি তোমাদের কাছ থেকে যদি অবজেক্টিভটা একটু দেই, তারপরে হচ্ছে আমি তোমাদের কাছে ইয়ে করবো। এখনই অন করো না, আমি চ্যাটটা অন কর বললে তারপর অন করবা। সো তোমরা কিভাবে অ্যান্সার করবে আমি সেটা বলি। আমি সৃজনশীল প্রশ্নে যাব, তোমরা হচ্ছে যেই প্রশ্নটা অ্যান্সার করবো ওই প্রশ্নের নাম্বারটা ফার্স্টে লিখবা। একের অ্যান্সার যদি হয় বি এইভাবে, দুইয়ের অ্যান্সার যদি হয় ডি এইভাবে, কিন্তু কখনোই এইটা না লিখে, অর্থাৎ প্রশ্নের নম্বরটা না লিখে তোমরা পরের গুলো মানে উত্তরটা লিখবা না। সো চ্যাটটা ওপেন করে দাও, তোমরা অ্যান্সার করা স্টার্ট করো। গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত? অ্যান্সার করো। গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত? বৃক্ষের মধ্যে অভিব্যক্ত। গোপন ও নীরব সাধনা বৃক্ষের মধ্যে অভিব্যক্ত। চর্মচক্ষু মানে হচ্ছে যে আমাদের চোখ দিয়ে দেখা, এটাকে বলে চর্ম। আচ্ছা, স্থূল বুদ্ধি আর বিকৃত বুদ্ধি একই না? স্থূল বুদ্ধি হচ্ছে যার মাথায় বুদ্ধি শুদ্ধি কম কাজ করে, আর বিকৃত বুদ্ধি হচ্ছে ধরো শয়তানির বুদ্ধি, ঠিক আছে? এরকম আর কি। বিকৃত বুদ্ধি হচ্ছে শয়তানির বুদ্ধি। এমন একজন বলেছে আজকে তার জন্মদিন, আমরা তার জন্য দোয়া করি, কিন্তু প্লিজ এখন অন্য কোনো কথা বলবো না, জাস্ট এটা অ্যান্সার করো। ওর না, পোল দিব না, পোল দিব না, পোল দিলে আর অনেক দেরি হয় আজাইরা। এটা তাদের অ্যান্সার দাও, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো অ্যান্সার করা। পোল দিচ্ছি না কিভাবে এটা ব্যাপার না। হুম। আর একজন বলেছে স্যার আলিম কি, বুঝলাম না। আলিম তো পরীক্ষা, যারা হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে এক্সাম দেয় তাদেরটা কি, তাদের এইচএসসি না, ওটা তো আলিম, ওটাই। স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের ইয়ে কি? আচ্ছা, আমরা আগেরটা কি দিলাম অ্যান্সার? বৃক্ষ। হ্যাঁ, অ্যান্সার করে। হুম, প্র্যাকটিস বুক পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা কি? মানুষের পরিপূর্ণ সংসার, জীবন ও বৃক্ষ প্রবন্ধে এখানে স্রষ্টার উপভোগ্য কি আছে, কিন্তু এটা আগেই ছেড়ে দিব সৃজনশীলটা প্র্যাকটিস করে, কারণ ক্লাসটা আসলে যখন শেষ তার আগেই তো মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, ওটার জন্য।
এটার অ্যান্সার হচ্ছে আত্মারূপ ফল। তিনেরটা তো বেশিরভাগ মানুষই ঠিকঠাক অ্যান্সার দিয়েছো ডি, অনেকে বি বলছো, প্রেম ও সৌন্দর্য না। এটা হচ্ছে আত্মারূপ ফল, এটা আছে ওখানে। জীবনের বৃক্ষবন্ধু স্রষ্টার উপভোগ্য আত্মারূপ ফল। কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? শিখর অ্যাক্সিস কি এইচএসসি পর্যন্ত থাকবে? আমি আসলে যতদূর জানি যে যতদিনের জন্য কোর্সটা কেনা থাকে ততদিনের জন্য অ্যাক্সেসটা থাকে। তাও এই টেকনিক্যাল বিষয়গুলোর জন্য আমি মনে করি যে কোনো শিক্ষককে জিজ্ঞাসা করার চেয়ে সবচেয়ে ভালো হবে 16780 কল দেওয়া সেখান থেকে, কারণ টেকনিক্যাল বিষয়গুলো শিক্ষকরা দেখেন না। আমরা শিক্ষকরা যাতে পুরোপুরি তোমাদেরকে পড়ানোর দিকেই মনোযোগ দিতে পারি, এই জন্য শিখতে আসলে শিক্ষকরা শুধুই পড়ানোর সাথে থাকেন, অন্য কিছু কোনো কিছুর সাথে থাকেন না। সে আত্মিক বৃক্ষ বৃদ্ধি ছাড়াও আর কিসের ইঙ্গিত বহন করে? আমি এটার পরে কিন্তু সবাই থাকবে, এখন সৃজনশীল প্র্যাকটিস করাবো। সৃজনশীল প্র্যাকটিস করায় তারপরে তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব যদি কোনো প্রশ্ন থাকে। পাঁচের অ্যান্সার হচ্ছে বি, প্রশান্তির ইঙ্গিত বহন করে। সো ক্লাস শেষ হয় নাই, চিন্তার কারণ নাই, চ্যাটটা অফ করে দাও। ফাহিম, এখন হচ্ছে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। খুবই 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 মনোযোগ দিয়ে শোনো। আমি এতদিন ধরে শিক্ষার্থীদেরকে গত কয়েক বছরে যেটা দেখেছি যে সবচেয়ে বেশি সমস্যা হয় বাংলায় এ প্লাস মিস করে, তার কারণ হলো গিয়ে ওরা সৃজনশীল লিখে শেষ করে আসতে পারে না। সো এই জন্যে এইবার এসএসসি পরীক্ষায় আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা সার্থকতা মনে করি, আল্লাহর রহমত, যে আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ বাংলায় সবগুলো সৃজনশীল মানে 7টা সৃজনশীল সময় মতো লিখে শেষ করে আসতে পেরেছে, এবং বেশিরভাগেরই হাতে 5-10 মিনিট সময় ছিল রিভিশন দেওয়ার জন্য। 19 মিনিট থিওরি, এটার অনেক প্রচার প্রচারণা চালিয়েছি যে আমরা একটা সৃজনশীল লিখতে 19 মিনিট সময় নিব। 19 মিনিট সর্বোচ্চ, সর্বোচ্চ। এইটা এমনি এমনি বলে দেই নাই র্যান্ডমলি, কারণ তুমি যখন পরীক্ষার হলে পড়ি, তোমরা অলরেডি বোর্ড পরীক্ষা দিয়েছো, তোমাদের অভিজ্ঞতা আছে। সেটা হলো তোমার যে কোনো কারণে সিস্টেম লস হইতে পারে, তোমার ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, কয়েক মিনিট চলে গেল, তোমার আশেপাশের কেউ খাতা মাতা দেখছে বা কিছু, টিচার তোমার খাতা নিয়ে গেল হইতে পারে, ম্যাজিস্ট্রেট আসলো কয়েক মিনিট সময় নষ্ট হইলো হইতে পারে, তোমার কলমের কালি শেষ, অন্য কলম নিলা, এটা সেটা হইতে পারে, আরো নানাবিধ সমস্যা হতে পারে। সো এই সিস্টেম লস গুলো মাথায় রেখেই 19 মিনিট সময় আমি নির্ধারণ করেছি। এটা তোমরা একটা সৃজনশীল লিখতে 19 মিনিটের বেশি সময় তোমরা নিবা না। আমরা এবারে চলে যাই সরাসরি আমাদের প্রশ্নে। হ্যাঁ, ঠিক আছে। এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, কি আশ্চর্য শোভাময়, যাই বলিহারি, কেহ বা সরল সাধুর হৃদয় যেমন, ফলভারে নত কেহ গুণীর মতন, এদের স্বভাব ভালো মানবের চেয়ে, ইচ্ছা যার দেখো দেখো জ্ঞান চক্ষে চেয়ে, যখন মানবকুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয়, কিন্তু ফলশালী হলো এই তরুগণ, অহংকারে উচ্চ শির না করে কখন, ফল শূন্য হলে সদা থাকে সমুন্নত, নিজ প্রায় কার ঠাঁই নহে অবনত। এখানে একটা বিষয় আমি আগে তোমাদেরকে দেখাই, সেটা হলো যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো। অনেকেই কনফিউজড হয়ে যাও যখন এই ধরনের কবিতা দেখো, অনেকে বলো যে স্যার বা ভাইয়া আমি তো এটা বুঝি না যে এগুলো কি বলছে। আচ্ছা, বিটপি মানে হচ্ছে বৃক্ষ, অনেকে বলতে পারে আরে বিটপি মানে তো আমি বুঝি না যে বিটপি দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। তো এইটা আসলে আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে, যে মানে আসলে আমরা একটা বুঝি বা না বুঝি, আমি যদি সামগ্রিক অর্থটা বুঝে থাকি একটা উদ্দীপকের, তাহলেই আমি সৃজনশীল অ্যান্সার করতে পারবো। এভাবে আমাদের সৃজনশীলগুলো কিন্তু হয়ে থাকে, আমি সামগ্রিক অর্থ বুঝতে পারলে আমি অ্যান্সার করতে পারবো। যেমন ধরো এখানে একটা জিনিস আছে, কি আশ্চর্য শোভাময়, যাই বলিহারি। বলিহারি মানে কি, মানে অনেক কি বলবো, মানে সাবাস, বাহ বাহ, এমন আর কি, ঠিক আছে। তো মানে এই গাছের শ্রেণীকে দেখে এগুলো বলছে, বিটপি মানে হচ্ছে গাছ, তো হেরি মানে দেখে, তো এত গাছ দেখে কি আশ্চর্য কি সুন্দর, মানে অনেক বাহবা দিচ্ছে। কোনো গাছকে মানে সরল সাধুর মতো কেউ রয়েছে যেমন চুপচাপ, কেউ আবার অনেক ফল ভার একদম নুয়ে পড়ছে এমন। কিন্তু সব মিলিয়ে গাছের কথা বলা হচ্ছে যে গাছ অনেক বিনয়ী, এবং গাছ কারো কাছে মাথা নত করে না,
আবার গাছ অনেক মাথা উঁচু করে অহংকারীর মতো দাঁড়ায় না। এবারে আমরা চলো প্রশ্নোত্তর করতে যাই। মোতাহির হোসেন চৌধুরী কোন আন্দোলনের কাণ্ডারি ছিলেন? আমরা জানি যে ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা আমরা এক লাইনে লিখবো, তাই তো? এটা আমরা এক লাইনে লিখবো, আমরা 1 নম্বর পেয়ে যাব। আমাদের খ নম্বরে 2 নম্বর, তার মানে এখানে আমরা 2 প্যারাতে লিখবো, আমরা 2 নম্বর পেয়ে যাব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীকেই মনুষ্যত্বের প্রতীক বিবেচনা করতে চেয়েছেন কেন? প্রথমে আমরা এক কথায় জিনিসটা উত্তর দিব, 1 নম্বর পেয়ে যাব। নদীর গতিতে দুঃখ বেদনা স্পষ্ট হয়ে ওঠে বলে রবীন্দ্রনাথ ঠাকুর নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। এরপরে আমরা যে কাজটা করেছি, আমি রিডিং পড়লাম না, তোমরা দেখতে পারো, সেটা হলো এই যে কথাটা, এটাই আমি একটু বড় করে একটু বিস্তারিত নিজের ভাষায় লিখেছি। তুমি জাস্ট নিজের ভাষায় লিখবা। সৃজনশীল কিন্তু বানায় বানায় লেখার অনেক অপরচুনিটি আছে, যেটা সত্য কথা। আর এখানে যখনই তুমি এটা লিখবা, তুমি আরো 1 নম্বর পেয়ে যাবা। কতটুকু লিখবো? এখন প্রশ্ন আসতে পারে। আমরা আধা পৃষ্ঠা লিখবো। খ নম্বরটা আমরা আধা পৃষ্ঠা লিখবো, ক নম্বরটা আমরা লিখবো 1 লাইন, খ নম্বরটা আমরা লিখবো আধা পৃষ্ঠা। গ নম্বরটাতে আমরা, এটা যেহেতু হচ্ছে 3 নাম্বার, তো আমরা এটা 3 প্যারায় লিখবো, ঠিক আছে? কারণ এটা যেহেতু 3 নাম্বার এবং এটা টোটাল 1 পৃষ্ঠায় লিখবো। প্রথমে আমি এক কথায় উত্তরটা দিব, যেমন বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। প্রবন্ধের এই উক্তিটি উদ্দীপকে কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তো প্রবন্ধের প্রশ্নোক্ত উক্তিটি পরার্থপরতার দিক দিয়ে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে, এটা বললেই তুমি 1 নম্বর পেয়ে যাও। এরপরে দেখা যাচ্ছে যে এই কথাটাই আমি আমার মতো নিজের ভাষায় একটু বড় করে লিখলাম, মানে অর্থাৎ এই প্রশ্নের অনুধাবনমূলক অংশটা লিখলাম, আমি আরো 1 নম্বর পেয়ে যাচ্ছি। এবং এটা মনে রাখবা, খবরদার তুমি এই দ্বিতীয় প্যারায় কিন্তু উদ্দীপকের কথা আনবা না। উদ্দীপকের কথা প্রথম আসবে গ নম্বর প্রশ্নের 3 নম্বর প্যারাতে। এই যে গ নম্বর প্রশ্ন, এর 3 নম্বর প্যারাতে আসলা, এখানে উদ্দীপকের কথা আসলো। উদ্দীপকে কি বলা হয়েছে, তারপরে তোমার যে মূল মানে আমরা কি বললাম যে মূল প্রবন্ধ, সেখানে কি বলা হয়েছে, এটার একটা কম্পারেটিভ বা একটা কম্পারিজন দিতে হয়। এই দেখো, প্রথমে উদ্দীপক নিয়ে কথা বললাম, তারপরে আমি আমার প্রবন্ধ নিয়ে কথা বললাম, আমি এতে 1 পেয়ে গেলাম। এভাবে আমার 1 যোগ 1 যোগ 1 3। সৃজনশীলের নাম্বারগুলো তো অনেক মানে ভাঙা ভাঙা নাম্বার এরকম। তাহলে প্রথমে আমি এক কথায় উত্তর দিলাম, ওই কথাটাকে নিজের ভাষায় একটু বাড়িয়ে বললাম, এরপরে আমি উদ্দীপকের সাপেক্ষে মূল প্রবন্ধের একটা সম্পর্ক স্থাপন করলাম, আমার কাছে যেই প্রশ্নটা এসেছে সেটাকে। ঘ নম্বর, ঘ নম্বরে আমার কতটুকু? 4 নম্বর, মানে 4 প্যারায় লিখবো। এবং এটা কতটুকু লিখবো? এটা আমি 1.5 পৃষ্ঠায় লিখবো। বৃক্ষ প্রবন্ধে মানে এই প্রবন্ধটাতে বৃক্ষের আংশিক পরিচিতি প্রদান করে। এই প্রবন্ধটা, উক্তিটা মূল্যায়ন করো। মানে বৃক্ষের কি আংশিক, মানে বৃক্ষের তো তোমার মানে পরিচিতিটা অনেক রকম। উদ্দীপকের বৃক্ষ, মানে উদ্দীপকে যে বৃক্ষ নিয়ে কথা বলা হয়েছে, এটা জীবন ও বৃক্ষ প্রবন্ধে বর্ণিত যে বৃক্ষের মানে আংশিক একটা পরিচয় দেয়। এটা কি সত্য, নাকি বৃক্ষের অনেক পরিচয় দিয়ে ফেলছে এখানে? এই সত্য মিথ্যাটা নির্ণয় করে কেমনে? তোমার কাছে ঘ নম্বরে সবসময় তো কোনো না কোনো একটা কমেন্ট করতে বলে বা তোমাকে মূল্যায়ন করতে বলে, উচ্চতর দক্ষতা এটা। তোমার কাছে একটা মতামত চাচ্ছে, তার মানে তোমার যথেষ্ট দাম আছে, তোমার মতামতের মূল্যায়ন আছে। তুমি প্রথমে এক কথায় উত্তর দিয়ে দিবা। উত্তর যখন দিলে 1 নম্বর পাইলা। যেমন উদ্দীপকের বৃক্ষ জীবন বৃক্ষ প্রবন্ধের যে মানব জীবনের পরোক্ষপরতার দিকটি তুলে ধরলেও বৃক্ষের বাকি দিকগুলা তুলে ধরে নাই বলে এটা আংশিক পরিচিতি প্রদান করে। হ্যাঁ, তুমি এর সাথে একমত পোষণ করলা। তুমি চাইলে দ্বিমত পোষণ করতে পারতা, বাট দ্বিমত পোষণ করলে তোমার যুক্তি দিতে হবে তুমি কেন দ্বিমত পোষণ করতেছো, ঠিক আছে? কিন্তু এখানে একমতই আসলে পোষণ করা উচিত, কারণ আসলেই এই উদ্দীপকে বৃক্ষ নিয়ে অল্প কিছুই বলা হয়েছে, যেটা বৃক্ষের আংশিক পরিচিতিকে তুলে ধরে, সম্পূর্ণ পরিচিতিকে তুলে ধরে না। শুধুই পরার্থপরতার মানে অন্যের উপকার করার দিকটি বলা হয়েছে, অন্যটা বলে নেই। এরপরে এই যে বললাম, এটাকে একটু নিজের ভাষায় বড় করে লিখবা, এত বড় করে না লিখলেও চলবে, কিন্তু উদ্দীপক নিয়ে কোনো কথাবার্তা আনবা না। আরো 1 নম্বর পেয়ে যাবা। 2 পাইলা 4-এর মধ্যে, বাকি 2 নম্বর কেমনে পাবা? এরপরের প্যারাতে তুমি উদ্দীপককে নিয়ে আসলা এবং উদ্দীপক আর মূল প্রবন্ধের মাঝে একটা সম্পর্ক স্থাপন করে কিছু বললা, আরো 1 নম্বর পাইলা। এবারে সবশেষে তুমি যেটা করবা সেটা হলো গিয়ে যে তোমার যে মতামতটা বা যেটা ওটা ওইভাবে দিবা, দিয়ে তুমি আরো 1 নম্বর পাবা। এভাবে তুমি টোটাল টোটাল 4 নম্বর পেয়ে গেলা। এভাবেই মূলত আমাদের
উদ্দীপকটা আসলে হয়ে থাকে। সো এই ছিল আমাদের উদ্দীপক এবং উদ্দীপকের সাথে যে আমি বলি যে নম্বর বা কিভাবে আমাদের লিখবো না লিখবো সেটা। সো এইভাবে আমরা আমাদের সৃজনশীল যদি উত্তর করতে পারি ইনশাল্লাহ আমরা 10-এ 10 পাবো। এবারে আমি তোমাদের কাছে কি কি প্রশ্ন আছে তোমাদের মনে আজকের চ্যাপ্টারটা নিয়ে তোমরা সেটার প্রশ্ন আমাকে করো। চ্যাটটা ওপেন করে দাও ফাহিম, তোমরা তোমাদের প্রশ্ন করো। এবারে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি। প্রশ্ন করো। প্রশ্ন করো। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানিও। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট করে দিও, এতে আমাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম বলতে কি বুঝিয়েছে সুমাইয়া? এটা দিয়ে বুঝিয়েছে যে প্রকৃতি যেমন নিজে বয়ে চলে এবং মানুষের জন্য বা মানুষের উপকারে সে নিজেকে বিলিয়ে দেয়, এটা বলেছে নিজের জন্য। হ্যাঁ, ফার্স্ট ইয়ার পরীক্ষার জন্য সাজেশন এই মুহূর্তে কোনো সাজেশন না। মূলত কি বোঝানো হয়েছে এই গদ্যতে হাসিব? এই গদ্যতে মূলত বোঝানো হয়েছে যে আমাদেরকে আরো ধীরস্থির হওয়া উচিত। বৃক্ষ যেমন নিজে যেভাবে বড় হয় এবং অন্যের মাঝে বিলিয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা, সেটাই করতে হবে আমাদেরও। আত্মিক মানে হচ্ছে আত্মার সম্পর্কিত। গ নম্বরটা কয় পৃষ্ঠা লিখবা লিখে দিছি তো। গ 1 পৃষ্ঠা লিখবা, ঘ 1.5 পৃষ্ঠা লিখবা। বৈশাখী মেলা উপলক্ষে আমার কোনো কবিতা জানা নাই, আই এম সরি। সারসংক্ষেপে তো বলে দিলাম ফারজানা মাত্র। চর্মচক্ষু মানে কয়বার বলবো? আর এই যে চোখ, এটাই চর্মচক্ষু। গ নম্বরটা 1 পৃষ্ঠা লিখবা। উপলব্ধিহীন মানে হচ্ছে ওটা নিয়ে কোনো উপলব্ধি করে নাই, এটাই। হোমওয়ার্ক দিবেন না? না, কোন প্রথম 10 মিনিট কি পড়ানো হলো মোস্তাকিম, তুমি এটা দেখে নিও, রেকর্ডিং আছে। একজন বলেছে এইভাবে লিখলে মার্ক দিবে কিনা। দেখো, আমরা করি কি, আমরা সবকিছু এত পারফেক্ট বানাইতে যাই, পারফেক্ট বানাইতে গিয়া আমরা প্রথম 2টা সৃজনশীল লিখি 1 ঘন্টা লাগায়া বা 1.5 ঘন্টা লাগায়া, পরে সৃজনশীলগুলো আমরা লিখে আসতে পারি না। এবং তুমি গ ঘ অনেকেই ছাইরা আসে লাস্টেরটার। 100% শিওর তুমি A+ মিস করবা তুমি যদি এইভাবে লিখো। তো আমাদের মূল উদ্দেশ্য শেষ করা, আমাদের মূল উদ্দেশ্য পারফেক্ট লেখা না, ঠিক আছে? হ্যাঁ। প্রবন্ধ নাকি গল্প কিভাবে বুঝবা? আচ্ছা, গল্প তো একটা কল্পিত কোনো কিছু, প্রবন্ধ তো কল্পিত না। প্রবন্ধ তো কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বলা হচ্ছে। এমন ঋষি মানে হচ্ছে যারা বলতে পারো যে সাধক, এদেরকে বলতে পারো ঋষি হিন্দু ধর্মে। হুমায়ুন আহমেদের দেবী ও নিশীথী নিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। হুমায়ুন আহমেদের গল্প একসময় আমি অনেক পড়েছি, হুমায়ুন আহমেদি আমাকেও পড়তে শিখিয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতো। এখন আর ওই রকম ভাবে খুব একটা পড়া হয় না। এখন যে খুব ভালো লাগে এটা আমি বলবো না। তপবন প্রেমিক এখন পড়ি না, সো কেমনে কমেন্ট করবো? তপবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর বলতে মূলত বুঝিয়েছে মুনি ঋষিরা যেমন সাধনা করতেন রীতিমতো, রবীন্দ্রনাথের মধ্যে অনেক বৃক্ষ প্রেম ছিল, এটাই বুঝিয়েছে। রবীন্দ্রনাথের আসলে এমন সাধক ছিল বলা যায়, কারণ আমি নিজে রবীন্দ্রনাথের যেমন রবীন্দ্রনাথ মোটামুটি যে জায়গাগুলোতে থেকেছেন তার সব জায়গাতেই যাওয়া হয়েছে ভিজিট করতে। মংপু, এটা হচ্ছে তোমার দার্জিলিং এর ওইদিকে রবীন্দ্রনাথের একটা বাড়ি আছে। ওই বাড়িতে রবীন্দ্রনাথ মাঝে মধ্যেই চলে যেতেন তার অনেকটা অবকাশ যাপনের জন্য, ওখানে বসে বসে তিনি লিখতেন। এমনকি আমাদের এখানেও যখন তিনি ছিলেন, মানে উনি তো এখানে অনেক বছর, প্রায় 20 বছর ছিলেন সিরাজগঞ্জের এইদিকে। ওনাদের তোমার জমিদারি ছিল। কুষ্টিয়াতে তো ওনার বাড়ি ছিল রবীন্দ্রনাথের, কুঠি বাড়ি। সো এই কুঠি বাড়ির ওখানে তিনি যখন বজ্রায় চড়ে আহ নদীর মাঝামাঝি চলে যেতেন, এটাও কিন্তু একটা নীরবতা, নীরবতা লাগে, নীরবতা ছাড়া সম্ভব না। বিকৃতি বুদ্ধি মানে হচ্ছে ধরো বিকৃত যার বুদ্ধি শুদ্ধি, এমন আর কি, যে কোনো কিছু নিয়ে ধরো আকাম করতে চায়, এটা বলতে পারো। যেমন ধরো বিকৃত বুদ্ধির মধ্যে ঘুষখোর সরকারি কর্মকর্তা, এগুলোকে বলতে পারো বিকৃত বুদ্ধি, প্রতিবন্ধী। একজন আমাকে বলেছে কি যে আমার প্রিয় কবি কে? অনেকে আছে, বাংলাদেশের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা অনেক ভালো লাগে। আত্মার পরিপক্কতা মানে তার আত্মাটা ভালো মতো বোঝে, পরিপক্ক, এটা। হ্যাঁ, শামসুল বলছে হইছে, ক্লাসটা শেষ করেন। শামসুল, আমার যদি মনে হয় ক্লাস থেকে তোমার আর কিছু এই মুহূর্তে নেওয়ার না থাকে বা, তো তাহলে তুমি লিভ করতে পারো, সমস্যা নেই। বাট অন্য অনেকে প্রশ্ন করছে, তাদের উত্তরগুলো আমি দেই। সূক্ষ্ম বুদ্ধি, উদার উদার হৃদয়, গভীর চিত্ত, এটার মানে কি? আব্দুল্লাহ প্রশ্নটা জিজ্ঞাসা করেছো। মানে হচ্ছে তার মাথা ঠান্ডা, খুব ভালো বুদ্ধি, এবং হৃদয়টা অনেক বড়, মানে মনটা অনেক বড়, গভীর হৃদয়, এমন। একটু উপরে উঠিত, একজন একটা অনেক বড় জিনিস লিখতেছে বারবার, ওইটা আমার পড়া হচ্ছে না। এই যে মুড অন অফ, একটু সমস্যা, একটু উপরে। হ্যাঁ, মাঝে মাঝে পড়তে বসলেই, ওবায়দুল বলেছে এটা, পড়তে বসলেই উঠতেই মন চায় না, মুড অন থাকে, কিন্তু খাওয়ার জন্য অন্য কোনো কাজের জন্য অল্প কিছুক্ষণের জন্য উঠে আবার ফেরত আসলে আর সেই মজাটা পাওয়া যায় না, কিংবা মন বসে না। এটার কোনো সলিউশন আছে কি? এটার সলিউশন আমার মনে হয় যে পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখা। পড়ার মাঝখানে খাইতে ওঠার দরকারটা কি? আমাদের ব্রেইন যেভাবে কাজ করে ওইটা একটু দেখতে হবে। তোমার এই মনোযোগটা আসে কেমন, এটার সায়েন্সটা কি? এটা হচ্ছে আলট্রাডিয়ান রিদম, ঠিক আছে, বা আলট্রাডিয়ান সার্কেল যদি বলে থাকো। সেটা হলো যে আমাদের 1.5 ঘন্টার একটা সার্কেল কাজ করে। ধরো তুমি পড়া শুরু করছো, আস্তে আস্তে তুমি
এই যে এই মানে তোমার উপরের দিকে যাচ্ছে, তোমার মনোযোগে একদম পিকে চলে যায় একটা সময়, তারপর আস্তে 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 পড়ে যায় একটা সময়। এই পুরো সময়কালটা হচ্ছে 90 মিনিট। ঠিক আছে, তো এটাকে বলে হচ্ছে আল্ট্রোডিয়ান রিদম, আল্ট্রোডিয়ান সার্কেল। এই যে ভদ্রলোক এটা বের করেছেন তিনি খুব বিখ্যাত একজন মানুষ। 1940-এর দশকে তিনি এটা বের করেন। আমি তার নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, আমি অনেকবার তার নামটা বিভিন্ন সময় ক্লাসে বলেছি। সার্কেডিয়ান রিদম নিয়েও তিনি কাজ করেছেন, মানে আমাদের ঘুম কিভাবে কাজ করে। সো তিনি নোবেলও পেয়েছিলেন যদি আমি ভুল না করে থাকি। নাথানিয়েল ক্লেইটম্যান ওনার নাম। উনি একজন মনোবিজ্ঞানী ছিলেন যদি ভুল না করে থাকি, ওয়াশিংটন ইউনিভার্সিটি ছিলেন, হি ওয়াজ আ রিসার্চার। সো এরকম। তো ওই দেড় ঘন্টা এইভাবে ধরবা, 1.5 ঘন্টা পড়বা, 1.5 ঘন্টার মধ্যে উঠবা না, এরকম 1.5 ঘন্টা অ্যাটলিস্ট দুইটাও যদি করতে পারো অনেক মন দিয়ে, বিশাল ব্যাপার। হুম। সার্থকতার প্রতীক কি? সার্থকতার প্রতীক মানে হচ্ছে কোন জিনিসটাকে তুমি সাকসেসফুল হইছো এটা দিয়ে বোঝানো যায়, সেইটাই হচ্ছে সার্থকতার প্রতীক। হুম। ডক্টর নাজিব, দেখো বস্তু জিজ্ঞাসা কি? বস্তু জিজ্ঞাসা মানে হচ্ছে বিজ্ঞানের কথা বলা হয়েছে, যে বিজ্ঞান তো আসলে কখনো মানুষের মন নিয়ে, ধর্ম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে, বা যা দেখা যায় না চোখে এগুলো নিয়ে কথা বলে না। শুধু বস্তু জিজ্ঞাসা, বস্তুর জিনিস নিয়েই কথা বলে আর কি, যেটা এক্সিস্ট করে বা যেটা ইন্দ্রিয় গ্রাহ্য। যেমন ধরো স্রষ্টা, স্রষ্টা তো ইন্দ্রিয় গ্রাহ্য না, স্রষ্টাকে তো দেখা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, স্রষ্টার গন্ধ নেওয়া যায় না, বা স্রষ্টাকে স্পর্শ করে তার অনুভূতি পাওয়া যায় না। তো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিয়েই শুধু বিজ্ঞান কথা বলে, তাই বলেছে বিজ্ঞান, শুধু বিজ্ঞান নিয়ে পড়ে থাকলে আমরা উন্নতি করতে পারবো না, এটাই। হুম। আচ্ছা দিদি, একটু উপরে উঠে তো, কি জানি জানিস কথা বলতেছে একজন অনেক বড় একটা। হ্যাঁ, একটি সৃজনশীল লেখার পর সাথে সাথে রিভিশন দেওয়া উচিত নাকি সব দেওয়ার পর রিভিশন দিব? অনেক, এটা আমি স্পেসিফিক উপদেশ দিই না, এটা আমি দেখি এক একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করে। যেমন আমার ক্ষেত্রে আমি সব সময় যেটা করতাম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্কস পেয়েছিলাম, তাই আমার কথাটা তুমি শুনতে পারো, এবং আমি বোর্ডেও স্কলারশিপ পেয়েছিলাম, এসএসসি এইচএসসি দুটোতেই, কুমিল্লা বোর্ডে। সো সেখানে হচ্ছে মানে বাংলাতে আমি যেটা করতাম যে একটা লিখে তারপরে আমি রিভিশন দিতাম, তারপরে আমি পরের প্রশ্নে চলে যেতাম। বাট অনেকেই আবার যেটা করে যে সব লিখে তারপরে রিভিশন দেয়। এখন এক একজনের ক্ষেত্রে এক একটা ভাই কাজ করে, এটা আমি কোনো নির্দিষ্ট কোনো সলিউশন এখানে দিয়ে দিব না। রবীন্দ্রনাথ নদীকে কেন সজীবতা ও সার্থকতা মনে করছেন? কারণ রবীন্দ্র নদী বয়ে চলতো। এমন পরার্থপরতা মানে শারমিন যে অন্যের উপকার করা বা অন্যের স্বার্থে কাজ করা, এমন আর কি। হ্যাঁ, একটু উপরে উঠিত পজিটিভ চিন্তা কি যেন একটা জিনিস লিখছে একটু উপরে। হ্যাঁ ভাইয়া, পজিটিভ চিন্তা করার জন্য ভালো একটা বই সাজেস্ট করেন, জিহাদ বলেছে। যদি বাংলা বইয়ের কথা বলো তাহলে আমি এই বইটা রিসেন্টলি দেখেছি, কোচ কাঞ্চনের একটা বই আছে, ব্রেইন ব্যালেন্স, বইটা বেশ ভালো। রায়হান পড়ছিল, তখন আমি ওর কাছ থেকে নিয়ে বইটা অর্ধেক পড়ে ফেলছি ঠাস করে। খুব ভালো লাগছে আমার কাছে পজিটিভ চিন্তা নিয়ে। আর যদি হচ্ছে ইংলিশ বইয়ের কথা বলো তাহলে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন আর কোভির। হুম। আচ্ছা অদিত্য কুমিল্লা বোর্ডে, হয়তো আমিও কুমিল্লা বোর্ডে, আমি কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলাম। এতদিন ভালো করে পড়িনি, এখন বুঝতেছি না কিভাবে পড়বো। পড়তে থাকো, পড়তে থাকো। ওকে ঠিক আছে। আমার মনে পরিশীলিত মানে অনেক ভদ্র বা নম্র, এমন আর কি। আচ্ছা আমার মনে হয় আমাদের ক্লাসটা শেষ করে দেওয়া উচিত। আমরা এই ক্লাসটা শেষ করে দিব, ক্লাসটা শেষ করে দিব। দ্বিতীয় পত্র ভাষা শিক্ষা কি নেওয়া লাগবে? হ্যাঁ নেওয়া লাগবে। আচ্ছা একটু উপরে উঠিত, এই যে কি জানি অনেকগুলো তারা দিতেছে বারবার, কবিতা কি লেখে? স্যার কবিতা পড়ালেন না ঋতু বর্ণনা? কি কবিতা কোথায় ছিল? এটাই বুঝলাম না ফাতেমা, তুমি এটা কি কমেন্ট করলা? কবিতা কোথায় ছিল? কিন্তু কবিতাই পড়াইনি আজকে। তুমি একই কমেন্ট করা কাইন্ডলি বাদ দাও, একই কমেন্ট খালি কপি পেস্ট করতেছো অনেকক্ষণ ধরে। ওকে ঠিক আছে। আচ্ছা শেষ করেছি, প্র্যাকটিস বুক পেয়ে যাবো ইনশাল্লাহ, এত চিন্তা নাই। এখন আসলে আমরা অ্যাডমিশনের কিভাবে প্রিপারেশন নিব, আগে এইচএসসি পার করো, তারপরে দেখা যাবে। আগে এইচএসসি পার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।